আজকের কথা কাহিনীর পক্ষ থেকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে যে ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে আমরা এসেছি রাম ঠাকুরের উৎসব এবং সেটা কার বাড়িতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রদীপ রায়। তিনি এই রাম ঠাকুরের উৎসবের আয়োজন করেন প্রতি বছর 1 মে। এবং 1 মে এই উৎসবটা কেন করেন সেটা আগে আমরা একটু জেনে নিই। আপনার কাছে আপনি এই উৎসবটা প্রতি বছর 1 মেতে কেন করেন? আমি এই বাড়িতে 1 মে এই 1 মে যেহেতু আপনি প্রতিষ্ঠা করেছেন ঠাকুরের মন্দির সেই জন্য এবং এই বাড়িটাও সেদিকেই প্রতিষ্ঠিত হয়েছে। কত বছর ধরে এই অনুষ্ঠানটা আপনি করছেন? 1996 যখন বহু বছর হয়ে গেল। তারা এই যে এত বছর ধরে এই অনুষ্ঠানটা করছে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তো আপনাকে সহযোগিতা করে না নিজেই আপনি উদ্যোগ নেন? সবাই মিলে সবাই মিলে মানে কীভাবে অনুষ্ঠানটা হয় যদি বলে মানে সকাল থেকে কীভাবে শুরু হয়? সকালে ভালো হোক বা শুরু হয় আমার পুকুরতে আমার বউ আলোচনা পুকুর করা তারপরে প্রধান হয়ে গেল আবার দুটা সবার থেকে দুটো বানানো হয়। তারপরে ঢোকার সময় দশটা আমার বহু মানুষ সেখানে খেতে আসে কিরকম মানুষ আছে? আগের 1200 মতো খুব তা আপনি এত আয়োজন যে করেন এখানে এত মানুষ আপনাকে কাছে আসে এতে আপনার কোনো বিরক্ত হয় না? বিরক্ত আনন্দের ব্যাপারে মুম্বাইয়ের একসঙ্গে করে ওনার এখানে এটি আমার সবথেকে বড় ভাবনা। এই পৃথিবীতে এর থেকে বেশি ভাবনা হয় না। এই যে প্রত্যেকের গায়ে ধুলো আমার ওই বাড়িতে পড়ে এটি এইটাই সবথেকে বড় ভাবনা। এর থেকে বেশি ভাবনা আমি এই কাজে আপনার বাড়ির থেকে কীভাবে সহযোগিতা পান? বাড়ির লোকরা কীভাবে সহযোগিতা পান? ছেলে বউয়েরা বিশেষ করে তারপর ভাই বোনরা সবাই আপনি যে শুনছেন আমাদের মন্দির আছে সেই মন্দিরের সঙ্গে জড়িত তা ওই মন্দিরে কাজকর্ম করতে গিয়ে আপনি এই যে অনুষ্ঠান করেন তাতে আপনার কোনো রকমভাবে অসুবিধা হয় না? ঠাকুরের কাজ ঠাকুরের কাজ ঠাকুর করা তাও ক্ষমতা নেই। এবার আজকে আমি চার্জিং করে জলের ভিতরে পড়েছিলাম। আজকে আমি দাঁড়াই চাকরি ধরে পড়েছিলেন। হ্যাঁ, কে আপনাকে ভালো করলো মানে এই যে বার করানো এর পিছনে কি ঠাকুরের 100 ঠাকুর করা হয় না। আজকে ঠাকুরের কৃপাটা হয়। আচ্ছা এটাকে আপনি আরও কয়েক বছর চালিয়ে দিতে চাইছেন? ঠাকুর চালিয়ে হবে আমার ভালো লাগে চাইলেই হবে। ঠাকুর চাইলেই হবে ঠাকুরের অনেক শখ। তা আপনি তো বাংলাদেশেও বহু বাড়ি রান্নাঘরের মন্দিরে গিয়ে সেগুলো তো কথা একটু বলুন না শুনি। আমাদের ঠাকুর আমার এই মহিমাসা যত বলা বলছে তত কিছু খুব করে ভাববে এত আনন্দ বলার মতো উচ্চারণ নেই। ঠাকুরের কৃপা ঠাকুরের কৃপা আপনি যে ঠাকুরের কৃপা পেয়েছেন সেটা উদাহরণ দিন আপনি কীভাবে ঠাকুরের কৃপা পেলেন? আমি যখন নিয়েছি আমাদের বয়স থেকে নাম দিয়েছি নাম নেওয়ার পরে আমি ঠাকুরের শিক্ষিত হই। এই থেকে তার কৃপায় আজকে যতখানি আপনি উন্নতি করেছেন বাজারে তার পিছনে আমাদের ঠাকুরের কৃপা সবচেয়ে বেশি। ঠাকুরের কৃপা ছাড়া আমার তার অশেষ কৃপা। খুব ভালো লাগলো প্রদীপ রায়ের সঙ্গে কথা বলে উনি যেভাবে বললেন আমাদের গ্রাম ঠাকুরের
বলবো। আগে আমরা দেখতে পাচ্ছি না আপনি আপনার সঙ্গে কথা বলবো, আপনার নাম কি? আপনার নাম কি? আচ্ছা, আপনি আমাদের এই মানে এই মন্দিরে আমাদের আমাদের পুরুলিয়ায় মন্দিরকে আচ্ছা, এসে কেমন লাগে? ভালো লাগে। আর এখন থেকে কোথা থেকে আসেন? আমি কোথাও থেকে আসি। কলকাতা থেকে আসেন? আচ্ছা আচ্ছা, না আপনি তো রাম ঠাকুরের নিশ্চয়ই দীক্ষিত নন, তবু কে কে টানে আপনাকে এখানে আসেন? আমি রাম ঠাকুরের পুজোর মানে কেউ যেন টেনে নিয়ে আসে, আর জানেন না টেনে নিয়ে আসে। রাম ঠাকুর পুজোর আছে। মানে এই এটা কি আপনি দাঁড়িয়ে থাকবেন আমার বন্ধু যদি ভাই আসবেন? জীবিত আছে আসবে। দারুণ লাগলো ওনার সঙ্গে কথা বলে। উনি বললেন যত বছর হবে এই অনুষ্ঠানটা, সে অনুষ্ঠান উনি এখানে আসবেন এবং এই প্রদীপ রায়ের সঙ্গে এই প্রদীপ বাবুর সঙ্গে তিনি থাকবেন এবং এত বছর ধরে উনি আসছেন এবং তাকে কেউ টেনে নিয়ে আসে। এখানে যে অনুষ্ঠানটা হয় খুব সাধারণ অনুষ্ঠান, প্রতি বছর হয়। কিন্তু আপনারা শুনলেন কত বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু আমরা সুযোগ পাইনি অনুষ্ঠানটা আপনাদের দেখাবার জন্য আজকে সেই ঠাকুরের কৃপায় আজকে সুযোগ পেয়েছি আপনাদের কাছে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা যারা রান্না করছে তাদেরকে গিয়ে রান্নাগুলো দেখাই, সবাইকে পরিচয় করাই। এটা দারুণ, আমরা একটু রান্নাগুলো দেখাই কীভাবে এখানে মানুষের জন্য রান্না চলছে। এ দেখুন অসাধারণ ব্যবস্থা চলছে চারিদিকে, আমাদের রান্নার কাজ চলছে। দেখেন আমাদের যারা রান্না করছে তারা কি সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে গাছপালা সমস্ত কিছু রয়েছে। আমরা এখানে এসে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে আপনাদের এই রাম ঠাকুরের উৎসবে এইখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমাদের দেখাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমরা একটু ধীরে ধীরে একটা এগিয়ে যাবো। এখানে আমাদের সঙ্গে অনেকেই কথা বলতে চাইছেন, কথা বলা দেখি কাউকে পাইনি না। এবার আপনার দেখতে থাকুন এখানে কীভাবে চলছে। দেখুন সবাই মিলে কাজ করছে, যারা যারা এখানে আছে তারা সবাই মিলে কাজ করে এই অনুষ্ঠানটাকে সার্থক করার চেষ্টা করছে। বহু মানুষ তারা এখানে এসছে, বহু মানুষ এসছেন, আরও আসবেন। তাদের এখানে যারা যারা সবাই যে আনন্দে এতে গেছে দেখতে পাচ্ছেন। আপনার নাম গান চলছে, আমরা একটু সবাই রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। এই যে আপনার ছোট্ট একটা বাচ্চা রয়েছে, দেখতে দেখে সবার চোখে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমরা বুঝতে পারছেন সে যে গান কীর্তন ভালোবাসে, দুই হাত ধরে একটা ছোট্ট বাচ্চা নাচ করছে। নমস্কার, আমরা এতক্ষণ কথা বলছিলাম যার সেই প্রদীপ ভাইয়ের সঙ্গে উৎসব হচ্ছে তার কথা আমরা শুনেছি। এইবার শুনবো তার সহধর্মিনীর কথা। তিনি এই বাড়িতে রয়েছেন বহু বছর এবং এই অনুষ্ঠানের সঙ্গে তিনি বহুদিন জড়িত। তো তাকে জিজ্ঞাসা করবো এই রাম ঠাকুর উৎসবে তিনি কীভাবে সহযোগিতা করেন। যদি আপনার নামটা কি? আচ্ছা, আপনি তো বিয়ে করার আসার পর থেকে বাড়িতে আপনি কখন থেকে এই উৎসবটা দেখছেন? না এটা বছর পরে মানে যখন মন্দির প্রতিষ্ঠা হলো তখন থেকে এই উৎসবটা চলে আসে। তখন থেকে আরো বড় করে একইভাবে চলছে। তারপরে আপনি যখন থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে যে উৎসবটা দেখছেন আজকেও সেইভাবে চলছে। তা আপনি এই যে এত বড় অনুষ্ঠান বাড়িতে হয়, আরো লোকের মতো ঘুরে আসে, মানুষ কোথা ঘুরে আসে, তা আপনি কীভাবে এই ব্যাপারটাতে সহযোগিতা করছেন?
একটু বলুন আপনার কাছে একটু শুনি। আপনার জীবনের একটু অভিজ্ঞতা বলুন। উনি পারছেন না, কেমন আপনার শরীর খুব খারাপ, শরীর খুব খারাপ। আমরা আপনি কে? এই মন্দিরের অভিপ্রায়ের সঙ্গে জড়িত আছেন, মন্দিরের সঙ্গে জড়িত আছেন বহু মানুষ। তাদের সঙ্গে আমাদের মধ্যে যে পেয়েছি তিনি রাম ঠাকুরের মন্দিরের সঙ্গে বহুভাবে জড়িত এবং তিনি মনে হয় যাদবপুরের মন্দিরের সঙ্গেও সেভাবে ভালোভাবে জড়িত। তা আমাকে ওনাকে জিজ্ঞাসা করবো, ওরা প্রথমে আমার নামটা জিজ্ঞাসা করছে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি, আপনি আমি হচ্ছে আমার নাম জয়ন্ত সুর, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। প্রতি বছর আমি এখানে আসি, কিন্তু এই যে রাম ঠাকুরের যে এত বড় উৎসব হয়, এই উৎসব আমাদের এখানে বিখ্যাত উৎসব, কিন্তু আমরা এই উৎসবের কথা বহু মানুষ জানলেও আরও জানুক, সারা পৃথিবীতে এই আজকে অভিপ্রায় বাড়িতে যে অনুষ্ঠানটা হয় এবং উনি এত বছর করে এত কষ্ট করে এই অনুষ্ঠানটা শুনতে যাচ্ছেন, সেই কথা আমরা চেয়েছিলাম, অভিপ্রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বলেছিলাম যে আপনি যে এত বছর করে অনুষ্ঠানটা করছেন সেইটা কীভাবে চালাচ্ছেন সেটা যদি আমরা জানতে পারি। আপনি বলেছিলেন আপনি আসুন, আমরা আপনাকে সেই কথা বলবো, আমরা এত বছর করে অনুষ্ঠানটা চালাচ্ছি এবং কীভাবে অনুষ্ঠানটা করতে গিয়ে সবার সহযোগিতা করছে সেটা উনি বলেছিলেন। উনি 1 মিনিট দাঁড়াতে বলেছেন, আমরা 1 মিনিট দাঁড়াবো, তারপরে আমরা আপনাদের কথা বলার চেষ্টা করবো। বলেছিলাম তারপরে আমরা রাম ঠাকুরের সম্বন্ধে এবং তার মন্দির সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করবো। তাহলে আপনার নামটা কি? আমার নাম কামাখ্যা সাহা, কৌশল যাদবপুর পরিচালনা কমিটি ট্রাস্টি বোর্ড 7 জনের সদস্য। আপনি তো আমার ঠাকুর অধুনা ফরিদপুর, এখন শরীয়তপুর ইংরেমালিকে জন্মগ্রহণ করেন এবং অক্ষতিকে আমার ঠাকুর দেহটাকে চৌমুহানি যে জায়গায় উনি থাকতেন ওই বিন্দুসা বাংলাবাড়ি, সেখানে দেহ রাখার পরে ওনাকে ওখানে সমাধিত করা হয় এবং আপনারা জানেন পূর্ণ অক্ষদ্বিতীয়া লগ্নের এবং আমার ঠাকুর এসেছে মায়ের গর্ভে অক্ষদ্বিতীয়া। আমার ঠাকুর দেহ রেখেছে অক্ষদ্বিতীয়া এবং আমার ঠাকুর 11 বছর বয়সে উনি যখন রামদেব শর্মা রাম ঠাকুর ছিলেন, 11 বছর বয়সে ওনার স্বপ্নে আদেশ হলে যে ওনাকে কামাখ্যা মন্দিরে ওনার গুরুদেব ওনার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং উনি কামাখ্যাতে যাওয়ার পরে সাধনা করার ফলে উনি দেখতে পেলেন ওনাকে পিছন থেকে ডাক দিয়েছে হে রাম বলে, যে ওনার দেখেছে আমি যাকে সত্য রেখেছি সেই অনন্তরে ওনার পিছনে রমা। তখন ঠাকুর ওনাকে ওনার গুরুর সঙ্গে হিমালয় পর্বতে চলে গিয়েছেন এবং যখন উনি হিমালয়তে গেলেন, হিমালয়তে যাওয়ার পরে উনি আগে ছিলেন রাম ঠাকুর, ওনার সেখানে ওনাকে ওনার গুরু দীক্ষা দিয়েছে এবং দীক্ষার পূর্বে যে কর্মকাণ্ডগুলো হয়, যারা দশমানি সন্ন্যাসীকে দেখেছে বা যারা আধ্যাত্মিক চেতনাতে দেখেছে, যারা সন্ন্যাস নেয় তার পূর্বে তার পূর্বপুরুষের নামে ওবিসি থেকে বৃত্তি দান করার পরে তারপরে উনি দীক্ষা গ্রহণ করেন এবং তদ্রুপ 11 বছর বয়সে উনি যখন গেলেন, উনি ওনার পূর্বপুরুষের নামে বৃত্তি দেওয়ার পরে ওনার বংশের সঙ্গে ওনারা তখন ওনার নাম দিয়েছে ওনার গুরুদেব
যখন উনি সাধনার করে উনি আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কাছে এবং ওনার গুরুদেবের কথাতে উনি আবার লোকালয়ে ফিরে এসেছে। এবং আপনারা জানেন এই লোকালয়ে ফিরে আসার পরে উনি মানুষের জন্য মানুষ যখন দেখেন যে উনি দেখবেন কাপড় গায়ে দুটো হাত ভিতরে রবীন্দ্রনাথের কাছে মানুষের অনেক দাওয়া পাওয়া থাকে, ঠাকুরের কাছে অনেক দাওয়া পাওয়া। উনি বললেন আমি তো কিছু দিতে পারছি না, তখন উনি সাধনার পরে উনি হয়েছেন সত্যনারায়ণ। এই জন্য আপনারা দেখবেন আমরা সকলে সত্যনারায়ণ পূজা করি এবং বলছেন উনি সত্যনারায়ণ কাউকে ফিরিয়ে দেন না। আপনি যদি মনস্কামনা করে আমাদের সত্যনারায়ণের পাঁচালি করবেন, আপনারা দেখবেন যে আমার ঠাকুর যে সত্যনারায়ণ হয়েছে এবং সত্যনারায়ণের কাছে যেই যখন মানসিক করেন এবং তখন কেউ তোমার কাউকে উনি লিপ্ত হতে হারান না। যেমন আমরা জানি শিষ্য চেরাগালী, ওনার শিষ্য চেরাগালী একজন মুসলমান যখন ইংরাবাণীকে সেই জায়গা যখন ভাঙা শুরু হলো আমরা দেখেছি, তখন চেরাগালী ঠাকুর পোশাকে লোক বলতে তালে বসে এবং ওদের কালো শব্দ ভেঙে যাচ্ছে, বলছে আপনি নদীর পরে গিয়ে ওরা করে বলবেন তালে বলে চিৎকার করতে শুরু করবে, তার ততটুক দিয়া নদী যাবে না। সেই চেরাগালী তাই করেছিলেন এবং নদী দিয়ে বয়ে গিয়েছে। এরকম অনেক অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা জানেন উনি একজন ইঞ্জিনিয়ারের বাসা চাকরি করতেন এবং উনি মায়ের জন্য উনি বসা গ্রহণ করতে দেখেছেন। এবং ঠাকুর যখন একদিন সীতাকুণ্ড, আপনারা জানেন সীতাকুণ্ডতে আমাদের একটা শিব চতুর্দশী, ঠাকুর যাচ্ছে, ঠাকুরকে ঘরে রেখে গিয়েছে, ঘরে রাখার পরে এখন গাড়ি করে যাচ্ছে, দেখেন যে গাড়ির আগে আগে ঠাকুর বলাচ্ছে, তখন বলা কি জল ঢালবে, কি শিব চতুর্দশী করবে, ওনাদের মাথা খারাপ হয়ে যাবে। ওনারা সেখান থেকে তাড়াতাড়ি চলে আসছে, ওনারা তাড়াতাড়ি চলে এসে বৃদ্ধ মাকে ঘরে রেখে গেছে, ছেলে মেয়েদের রেখে গেছে। যাই আপনি বললেন মা, ওনার আরেক নাম পাঁচু, বলে যে পাঁচু এসেছে, ওনার পাঁচু তো আমাদের খাইয়ে গেছে। তারপর ছেলে জিজ্ঞাসা করলে ওরা আমাদের খাইয়ে গেছে। তখন ওনার মাথার মধ্যে উনি চিন্তা শুরু করলেন একটি অলৌকিক ঘটনা। উনি তখন ঠাকুরের যে গৃহে বাস করেন, যে গৃহে থাকতেন, সেখানে গেলে দেখে দরজা খুলে না। তারপরে দরজা থেকে যখন ঢুকলেন দেখবেন মশারি টাঙানো আছে, হাতে থেকে এক হাত করে ঠাকুর ব্যবস্থ হয়ে তখন সেই অফিসার, সরকারি কর্মচারী অফিসার পায়ে ধরে করলেন, ওনার পায়ে বললেন যে বাবা আমরা অনেক অপরাধ করেছি। বলল না মা, কখনো ছেলের কাছে অপরাধ করে, যা ছিল মা এইটুকু যে গল্প ছিল সেটাই তোমরা পেয়েছ। আরেকদিনের একটা ঘটনা আপনাদের বলবো, সেটা হলো ঠাকুর নিজের পটে নিজে পুজো করেছিলেন। হরিমালাকারের বাড়িতে ঠাকুর থাকতে বিলোনিয়া, যেখানে স্মৃতি মন্দির তৈরি হয়েছে, সেখানে একদিন হরিবাবু পড়াকে ভালোবাসতেন। একদিন পাশে রেখেছে একটা মারা গেছে, ওনাকে পড়াবার জন্য ডাকছে। উনি ঠাকুর ঘরে ওনার স্ত্রী নাই, ছেলে নাই, ঠাকুরের সেবা দিতে হবে, পুজো দিতে হবে, কুচি বেলপাতা সব নিয়ে এসেছে। এনে তখন পায়চারি করতেছে, ঠাকুর অনুরোধ যাবে। ঠাকুর তখন বললেন আপনার এরকম ঘোরাঘুরি করছেন না, যাইবেন আর কাপ দিয়া একটু আপনার দিয়া তো দৌড়ি আসবে, তাহলে তাও দৌড়িয়েই না। এবার উনি আনন্দের সহিত উনি ঠাকুরের পারমিশন করে উনি চলে গেলেন। সেখানে গিয়ে
লোকটাকে পড়ানোর পরে আম কাঠ দিয়া বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে ঠাকুরের পটে পুজো হয়ে গেছে। এখন এসে উনি এদিক ওদিক ঘুরছে, ঠাকুর মুস্তি মুস্তি আসছে। তখন ঠাকুরকে জিজ্ঞেস করবে, বাবা আপনার বৌমা আসছে? না তো। বলছে আমার ছেলেরা আসছে? না তো। চিন্তা করছে যে কি ব্যাপার। ঠাকুর জিজ্ঞেস করবে, কি হয়েছে আপনার? বলছে কেউ আসে না, আমি বের কথা সব দেখে গেলাম, তাহলে পুজো কে করি? তখন বললো পুজো আমি করেছি। রবীন্দ্রনাথের জীবনে রামচন্দ্রদেব শর্মা এটাই শেষ পুজো। এবং উনি বলতেন যে আমি পটে বাস করি, আমি ঘরে ঘরে বাস করি। আপনারা ঘরের থাকতে পারে। এবং আমার ঠাকুর বলছে আমি শেষ পর্যন্ত যারা আমার শরণাপন্ন হবে আমি তাদেরকে কখনো ফিরাবো না। এবং আমি কোথাও নামে বসে থাকবো একটি শিক্ষক ফাঁকা হতে। এবং আপনারা জানেন আমার ঠাকুরের এইভাবে আরো অলৌকিক ঘটনা আপনার কাছে আমি বলছি। আপনারা জানেন আজকে অনেকে বলছে নাম দেওয়ার অধিকার নিয়ে অনেকে চলছে আমার ঠাকুর ভগবান, আমার ঠাকুর পটে রবীন্দ্রনাথ চট্টগ্রামে দুর্গা পুজো হয় আপনারা জানেন। আমার ঠাকুরের পরে সরস্বতী পূজা হয়। আমার ঠাকুর বলছে আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি দুর্গা, আমি শিব। এত বড় কথা কোন মহাপুরুষ বলতে পেরেছে আমি জানি না। আমার ঠাকুর সবগুলো 8টা গুণ আছে, যেমন 4টা গুণের মধ্যে একটি শুধু বলি পূজা। আমার ঠাকুর পূজাকে সম্বোধন করেছে। এবং যত ঋষি এবং যত সদ্গুরু নাম আমরা লেখাপড়া করছি, আমরা দেখছি আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুর সদ্গুরু, ওনার থেকে বড় সদ্গুরু আমাদের চোখে আজ পর্যন্ত পড়ে। আমার ঠাকুর অন্তর্যামী। আমার ঠাকুর জানতে যে ওনার মৃত্যুর পরে যাদের বাড়িতে উনি বিদ্যালঙ্কার ঘরে জন্মগ্রহণ করেছে সেই তারা এই নিয়ে ঝামেলা করতে পারে। তাই উনি বিদ্যামানিকে যে মন্দির তৈরি হয়েছিল, সেই মন্দির যখন হয়েছিল মহেন্দ্র চক্রবর্তীকে ডেকে বলেছে এই উৎসবে তোমরা কেউ খবরদারি করবে না, এটা জনসাধারণের জন্য করা হচ্ছে। এবং সেখানে উনি বেদারগঞ্জে ওই শাহবাবুকে ডেকে এবং দক্ষিণ থেকে সতীশ ভক্তটাকে শুরু করে সকালে ওই উৎসব করেছিলেন। সেদিন মহেন্দ্র চক্রবর্তী বলেছে যে কেউ বাড়ি বেরোবেন না, সোনা কাকা পছন্দ করে। আমরা দেখেছি মহেন্দ্র চক্রবর্তী শ্যামালার একটা উদ্দেশ্যে একটা বই লিখেছে। উনি বলেছে আমাকে দিব্যি চক্ষু দান করেছে গোবিন্দ ধামের তৃতীয় মন্ত্রমালা বরেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায় এবং আমার দিব্যি চক্ষু দান করেছে। আমরা দেখলাম মহেন্দ্র চক্রবর্তী শিক্ষা নিয়েছে, নাম দিয়েছে গোবিন্দ ধামের মন্ত্রমালা থেকে। তারপরে যারা লোকের সেবায় হয়েছে তারা কিন্তু নাম নেননি। এবং আমরা জানি, আপনারা জানেন যে যেহেতু আমার ঠাকুর জানে যে ভবিষ্যতে কোনো কথা হতে পারে, এই সমস্ত একটা লেখা আমার ঠাকুর জীবিত দশা উনি লিখে গিয়েছে। কি আমি আপনাদের সামনে সেটা পড়ে শোনাচ্ছি। শ্রী রবীন্দ্রনাথ সত্য ফলন দিনাই রবীন্দ্র নামের সর্বদাই নিরপত্য সমস্ত ইত্যাদি পবিত্র ক্ষেত্র সকল দেবদেবী সর্বশক্তি সম্পূর্ণ হইয়া বিরাজ করিতেছে। সময় মধ্যে কোন মহাপুরুষ সকল সম্প্রদায়ে পরিচিত হইয়া সকল সম্প্রদায়ের মাননীয় ভাবে অভিভূত হইয়া এই রবীন্দ্রনাথের মহাত্ম স্বরূপ প্রকাশ করত সকল সমগ্র গায়ে দ্বিতীয় শক্তি দেখাইয়া প্রত্যক্ষভাবে জানাইয়া দিবে। ভবিষ্যৎবাণীতে এর প্রকাশ হইয়াছে এবং সর্বদাই রবীন্দ্রনাথের ভক্তবৃন্দকে কৃপা করিয়া কবির মুক্তি দিবে। সুন্দর কিছু নাই। এই রবীন্দ্রনাথের যিনি মুক্ত আছে তার প্রতি রবীন্দ্রনাথের সেবা রীতি
ব্যবস্থা বাদ দেওয়া আছে। অতএব এই মুহূর্তমালাকে রবীন্দ্রনাথের স্বরূপ জানিয়া তার ব্যবস্থা অনুসারে সমগ্র সেবা কার্য চলিত এবং এই মুহূর্তমালাটি রবীন্দ্রনাথের সর্বসাকুল্য কর্তৃক হইয়াছে। তাহার মধ্যে রবীন্দ্রনাথের সকল আস্তিত্ব তার কোনো প্রয়োজনীয় বিষয় জানিতে হলে তিনি মানে তখনকার যারা রাষ্ট্রী ছিলেন বিধুভূষণ বসু, রবীন্দ্রনাথ বসু, সুমন্ত দত্তবাবু মহাশয় রবীন্দ্রনাথের সবার কাছে ভক্তগণের পরামর্শ তিনি রইবেন এবং উক্ত ভক্তগণের সাহায্য রইবে। এই নিয়মে উক্ত মহন্ত মহারাজের মন্ত্রী রবীন্দ্রনাথের নিত্য সেবা কার্য করিবে। মানে রবীন্দ্রনাথের যিনি মহন্ত মহারাজ তিনি একমাত্র রাম ঠাকুরের প্রতিনিধি এবং ওনার কথা ছাড়া ওনার অভিপ্রায় ব্যতীত কোনো নিয়ম থাকিবে না। এই নিয়ম পালন করা সকল রবীন্দ্রনাথের ভক্তগণের কর্তব্য। আমরা যদি ঠাকুরকে মানি আমরা তাহলে ঠাকুরের বাণী আমাদের মানতে হবে। আজকে আমাদের বড় বড় হিসাবে আপনাদের কাছে আর এক থেকে একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন আমার রবীন্দ্রনাথের যেই বড় বড় আপনারা জানেন প্রথম এবং দ্বিতীয় সমাবর্তী এবং দ্বিতীয় পর্যন্ত এবং চতুর্থ বঙ্গবন্ধু বন্দ্যোপাধ্যায়, পঞ্চম আমাদের বিবিধের চৌধুরী এবং ষষ্ঠ অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এখন যিনি আছে যার কথাতে এখন চলছে সে অশোক কুমার এখন চলছে আমাদের কালীপদ ভট্টাচার্য মহাশয়। এখন আমাদের সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য মহাশয় আগরতলা থেকে আসাম হয়ে কবিলদান হয়ে আজকে 9 মাসে কয়েক হাজার লোককে আজকে নাম বিতরণ করে চলছে। আজকে যখন আমি বক্তব্য রাখতেছি ওনার চরণে আমি প্রণাম জানাচ্ছি। উনি আজকে আছেন নিম্ন করে ওনার প্রণাম নিয়ে আপনাদেরকে সকলকে ঠাকুরের বাণী ঠাকুরের নির্দেশ পেলে চলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ঠাকুর প্রসঙ্গে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, সময় সংকীর্ণ। এইটুকু বলে আবার রবীন্দ্রনাথের ঠাকুর বলছেন এক জায়গাতে দ্বিতীয় মহন্ত মহারাজ যখন শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন তিনি বলছেন যিনি রাম তিনি শ্যাম। মানে রবীন্দ্রনাথের যিনি মহন্ত মহারাজ ওনাকে আপনারা ঠাকুর স্বরূপ জানিবে। যিনি রাম তিনি শ্যাম। তাই আজকে নানাভাবে আজকে কুলগুরুর কথাতে অনেকেই নাম দিচ্ছে। বিদ্যালঙ্কার কুলগুরু হিসাবে নাম দিচ্ছে, তার বংশধরেরা কুলগুরু হিসাবে নাম দিচ্ছে, কিন্তু তারা রাম ঠাকুরের শিক্ষা হবেন না। যারা রবীন্দ্রনাথের মহন্ত মহারাজ থেকে দীক্ষা পাবে তারাই একমাত্র রবীন্দ্রনাথের শিক্ষা হবে, রামমন্দির শিক্ষা হবে। আর যারা অন্য জায়গা থেকে কুলগুরু কথাতে নাম দিবে তারা ওই কুলগুরুকেই নাম দিচ্ছে, তারই শিক্ষা হবে, রামমন্দির শিক্ষা হবেন না। এই কথা বলে সবাইকে প্রণাম জানিয়ে গুরুর চরণে প্রণাম জানিয়ে সপ্তম মহন্ত মহারাজের চরণে প্রণাম জানিয়ে আমি এখানে বক্তব্য দিচ্ছি। একটা ছোট্ট প্রশ্ন আছে। আমরা রিসেন্ট শুনেছি যাদবপুরের যে মন্দির সেই মন্দিরের পাশে বাঘাযতীনের একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা কিছু আমাদের যাদবপুর যে মন্দির কমিটি আছে তার আন্ডারে রয়েছে। আজকে আপনাকে বলি আমাদের দ্বিতীয় মহন্ত মহারাজ এবং তৃতীয় মহন্ত মহারাজ বলছেন জায়গা জায়গা মন্দির করবেন না, মন্দির রক্ষা করা। আমরা দেখেছি আসামে, আমরা দেখেছি আগরতলাতে, আপনার সাথে বলছেন আমি এখন বুঝতে পারছি দু জায়গা ঘুরে যে আমাদের মহন্ত মহারাজ যা বলে গেছে তাই সমান। বলছে মন্দির হওয়া মানে ভাই ভাইয়ে এবং ক্ষমতা লড়াই। কেন আপনারা ভাই ভাইয়ে লড়াই করবে? তার থেকে আপনারা জায়গা জায়গা বেশবাণী পাঠ করুন এবং ঠাকুরের পূজা আর্চা করুন
একথা বলেছে আমার দ্বিতীয় মন্ত্রমালা এবং তৃতীয় মন্ত্রমালা। কিন্তু আজকে যে কথা আমাকে তুলেছে প্রসাদ জুড়ে সেখানে একটা মন্দির করেছে। আজকে যদি কেউ বেলুড়িয়াতে একটা মন্দির করে বলে যে রাম ঠাকুর মন্দির, আরেকজন যদি মনে করে কিন্তু ঠাকুর একই নামে দুটি রবীন্দ্রনাথ সৃষ্টি করেছে। ঠাকুর জানতে রবীন্দ্রনাথ চট্টগ্রাম, কিন্তু রবীন্দ্রনাথ চট্টগ্রাম যখন সৃষ্টি করেছে আমার ঠাকুর কখনো উত্তর যাবে না। আমার ঠাকুর ভগবান কেন বলি, আমার ঠাকুর তখন ৯৭ জন পূর্ব পাকিস্তানে বাস করেছে এবং তাদের কালে কালে ভারতে অনেক মুক্তি। তাই তখন ভারতের ৭০% মুক্তি, তাই যাদবপুর রবীন্দ্রনাথ নাম দিয়েছে। আমি বলতে চাইছি যে আমাদের যে বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে, এত মন্দির না করে যে কোনো একটা জায়গায় বড় মন্দির একটা থাকলে সেটাকে আরো ঠাকুর কি প্রচার চামড়া তো মনে হয়। আমার ঠাকুর প্রসাদী বলছি, আমার ঠাকুর এত মন্দির হোক, কিন্তু আজকে আমার কবিতারা যাদবপুরের আন্ডারে ৩০০ উপরে মন্দির আছে। আশা মানুষ তোলা হরিদুয়া, কিন্তু মানুষ ভক্তরা করতেছে এটা ভালো কিন্তু আপনাদের আন্ডারে বাগানতি তারা নিজের ভাবে নিজে করে এবং তারা সবসময় অবাঞ্ছিত মূর্তি। যেমন আগে একজন বসেছে তিনি প্রভু নাম দিবে এবং যেটা চলছে সেটা অন্যায় হবে এবং তারা যা কাজকার্য করতেছে সমস্ত কিছুই ঠাকুরের পরিপন্থী। সুতরাং আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা, আমরা তাদের এই কাজকার্য করছে এবং ঠাকুরের যা বাণী তারা কিছুই মেনে চলেছে। তাহলে আপনারা শুনতে পারলেন ঠাকুরের কথা, ঠাকুর প্রচার চান না উনি বললেন, কিন্তু ঠাকুরের প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে একটা মন্দির নয়, আজকে বহু জায়গায় বহু মন্দির কিন্তু আজকে হচ্ছে এবং সেখানে ঠাকুরের প্রচার চলছে। তবে ঠাকুর প্রচার চান না, কিন্তু তার সত্ত্বেও মন্দিরে প্রচার হচ্ছে এবং তাই মানুষের মধ্যে যে ঠাকুরের নাম সেটারও প্রচার হচ্ছে এবং ঠাকুরের নাম করতে করতে সবাইকে আনন্দে বিহ্বল হয়ে যায়। সেইটা আমরা দেখতে পাচ্ছি। আমি প্রদীপ রায় বাড়িতে এসে আপনারা দেখতে পাচ্ছেন, প্রদীপ রায় বাড়িতে এসে যারা ছিলেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছে, যারা গান করছিলেন তিনিও এসছেন, তাকে আপনার পাশেই দেখতে পাচ্ছেন। এইভাবে আমাদের রাম ঠাকুরের কথা চারিদিকে ছড়িয়ে পড়ুন এই কামনা রেখে, এবং আসছে বছর আমরা যদি আমাদের কথা হয়, আমাদের ঠাকুর চায়, তাহলে আমরাও সামনের বছর এই প্রদীপ রায় বাড়িতে এসে ওনাদের অনুষ্ঠানটাকে আবার একটু করার চেষ্টা করবো। আর আমাদের সবাইকে আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি ওদের। আমরা তুমি যেভাবে বললেন ঠাকুরের কথা যেভাবে বললেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। নমস্কার আপনাদের সবাইকে, নমস্কার। মন্দির বেলগুড়িয়াতে রাম ঠাকুর বাড়ি মন্দির আপনি ভালো মতো জানেন, আমিও জানি, আমি অনেক কথা শুনেছি। বিভিন্ন মন্দিরে গিয়ে বিভিন্ন ভাবে তুলেছি, তাদের মন্দিরের যে অবস্থা আমি ভালো জানি। মন্দিরগুলো খুবই তৈরি হয়েছে, যেমন যাদবপুরের সাধারণ প্রসাদ পোলাও আলু পয়লা বৈশাখে আমার পোশাক পেয়েছি এবং সেটা পোলাও বেগুনি পটলের দুর্মা তারপরে আলুর দম চাটনি